আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, টিইএস টার্মিনাল, বিশেষ করে টিইএস টার্মিনাল 1 হলো রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রাইমিয়া উপদ্বীপের কেচ সমুদ্র বন্দরে অবস্থিত একটি অত্যাধুনিক এবং বিশাল সঞ্চয় এবং স্থানান্তর জ্বালানি কেন্দ্র। এটি মূলত ক্রাইমিয়ার অন্যতম বৃহত্তম জ্বালানি ব্যবসায়ী প্রতিষ্ঠান টিইএস নেটওয়ার্কের একটি প্রধান কৌশলগত সম্পদ। যদি আপনাদের একেবারে সহজ ভাষায় বলি, তাহলে এটি এমন একটি তেল এবং গ্যাসের হাব যেখানে ট্রেন এবং পাইপলাইনে আসা রাশিয়ার জ্বালানি সম্পদ যেমন ডিজেল, পেট্রোল এবং তরলকৃত গ্যাস, এলএনজি বা ফার্নেস অয়েল জমা রাখা হয় এবং পরে সেখান থেকে জাহাজ বা সামরিক ট্রাকে সরবরাহ করা হয়। কেন এটি রাশিয়ার জন্য এতটা গুরুত্বপূর্ণ? এক কথায় উত্তর দিলে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার সামরিক এবং অর্থনৈতিক সাপ্লাইয়ের চেইনের জন্য এই টার্মিনালটি অন্যতম একটি লাইফলাইন। ক্রাইমিয়ার উপদ্বীপ এবং দক্ষিণ ইউক্রেনে যেমন জাপোরিজিয়া বা খেরসনে যুদ্ধরত রুশ যে বাহিনী রয়েছে তার ট্যাঙ্ক, সাজোয়া যান এবং সামরিক বাহিনীর ট্যাঙ্কগুলোর জন্য প্রয়োজনীয় জ্বালানি এবং লুব্রিকেটের একটি বিশাল অংশ এই টার্মিনাল থেকেই সরবরাহ করা হয়। ইউক্রেনের হামলার কারণে যখনই রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযোগকারী ক্রাইমিয়া ব্রিজ বা ক্রেজ ব্রিজ ক্ষতিগ্রস্ত হয় বা বন্ধ হয়, তখন রাশিয়ার বিকল্প ভরসা ক্রাইমিয়ার ককেসাস ফেরি সার্ভিস। এই ফেরিগুলোর মাধ্যমে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে যুদ্ধ জাহাজ, ট্রেইলার বা সামরিক রসদ পারাপার করা হয়। আর এই ফেরি জাহাজগুলোর জ্বালানির মূল যেই জ্বালানি তেল, সেগুলো এই টিএস টার্মিনাল থেকেই দেওয়া হয়। এই টার্মিনালটির প্রযুক্তিগত সক্ষমতা এতটাই বেশি যে এটি প্রতি মাসে 1 লক্ষ টন পর্যন্ত পেট্রোলিয়াম পণ্য প্রক্রিয়াজাত এবং হস্তান্তর করতে পারে। এর নিজস্ব বিশাল ট্যাঙ্ক ফার্ম রয়েছে যেখানে যুদ্ধকালীন জরুরি অবস্থায় বিপুল পরিমাণের জ্বালানি তেল মজুদ রাখা হয়। যে কোনো ধরনের ইউক্রেনের যুদ্ধে যে জ্বালানি তেলের সরবরাহ রয়েছে যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনীতে, তার প্রধান মেরুদণ্ড হলো এই পোর্টটি। যদি কোনো কারণে এই পোর্টটি ক্ষতিগ্রস্ত হয় বা বন্ধ হয়ে যায়, তাহলে রাশিয়ার ট্যাঙ্কগুলো থেমে যাবে, যুদ্ধক্ষেত্রেতে মারাত্মক পরিস্থিতি তৈরি হবে। দেখুন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী হামলা চালিয়েছে, যার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কার্চ টার্মিনাল রয়েছে, যেখানে তেলের উৎপাদন এবং রাশিয়ান বাহিনীকে তেল সরবরাহ করা হতো ক্রাইমিয়া থেকে, সেই বিশাল তেলের টার্মিনালের ভেতর নিখুঁতভাবে ইউক্রেনের পক্ষ থেকে ড্রোন এবং তাদের যে মিসাইল রয়েছে তা হামলা করা হয়েছে। রাশিয়ার S-400 এবং S-300 সহ আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই টার্মিনালটির নিরাপত্তায় ছিল, তবে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই ব্যর্থ হয়েছে। রাশিয়া স্বীকার করতে পারবে না যে হামলা সরাসরি হিট করেনি। দৃশ্যগুলো একেবারে প্রকাশ্যে। কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা একেবারে চোখের সামনে। আন্তর্জাতিক রিপোর্টগুলো বলছে যে এই টার্মিনালটির এতটাই ক্ষতি হয়েছে যে এখান থেকে এখন তেল সরবরাহ করা এবং এটিকে লজিস্টিকভাবে ব্যবহার করার বিষয়টা অনেকটাই কিন্তু অসম্ভব। এটির মেরামত করতে একটা দীর্ঘ সময় এখন প্রয়োজন এবং এর জন্য ইন্টারনালভাবে ওই অঞ্চলের ভেতর রাশিয়ান তেলের সাপ্লাই এবং রাশিয়ার যে তেল রপ্তানির বিষয় রয়েছে সেটি মারাত্মকভাবেই কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। দেখুন, ব্যক্তিগতভাবে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া বা ইউক্রেন এই দুই পক্ষের মধ্যে কারো সমর্থন দেওয়ার বিষয়টা একে অন্যের বিরুদ্ধে থাকতে পারে, পছন্দের বিষয়টাও ভিন্ন থাকতে পারে। তবে যদি আমরা প্রযুক্তি এবং টেকনোলজির বিষয়টা বিশ্লেষণ করি এবং সেটা ভাবি, তাহলে ইউক্রেনের ড্রোনগুলো এই বিশ্বর যে প্রযুক্তি রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে একমাত্র যুক্তরাষ্ট্রের কাউন্টার ভ্যালু যে রাখে রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তার সমীকরণ পাল্টে দিয়েছে। দেখুন, ইউক্রেনের সীমান্ত থেকে রাশিয়ার প্রায় 2000 কিলোমিটার গভীরে যে আন্তিপিনিস্কি তেল শোধনাগার রয়েছে, সেখানে সফলভাবে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। এটি সাইবেরিয়ার অন্যতম বৃহত্তম প্রক্রিয়া কেন্দ্র, যা রুশ সামরিক বাহিনীকে ডিজেল এবং গ্যাসোলিন সরবরাহ করে আসছিল। এত গভীরে নিখুঁতভাবে ড্রোন দিয়ে হামলা করা এবং হামলা করার সফলতা একটা নজিরবিহীন বিষয়। কারণ 2000 কিলোমিটার পথ পাড়ি দিতে হলে অবশ্যই রাশিয়ান আকাশ
প্রতিরক্ষা ব্যবস্থার অন্তত 5টি লেয়ারকে তাকে পার করতে হবে। দেখুন, রাশিয়ার প্যান্সির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শর্ট রেঞ্জের, এরপর রয়েছে বুক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এরপর রয়েছে S-300, এরপর রয়েছে S-400 এবং সর্বশেষ রয়েছে S-500। এছাড়াও রাশিয়ান সামরিক বাহিনীতে ব্যাপক ভিত্তিতে ম্যানপ্যাড এবং লেজার ওয়েপেনও ব্যবহার করা হয়। এই সকল কিছুকে ফাঁকি দিয়ে 2000 কিলোমিটার অভ্যন্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহত্তম তেল ক্ষেত্রে গিয়ে হিট করা ইউক্রেনের ড্রোনের এটি সহজ কথা নয়। সামরিক ভাষায় একে বিপ্লব বলা হচ্ছে। দেখুন, আমরা পূর্বে শুধুমাত্র বিভিন্ন লং রেঞ্জের ক্রুজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে আলোচনা করতাম, তবে কৌশলগতভাবে এই ড্রোনগুলো হাইপারসনিক মিসাইলের মতো ঠিক যেইভাবে নিখুঁতভাবে আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে হিট করছে, তাও আবার কম খরচে, যুদ্ধক্ষেত্রের পুরো পরিস্থিতি এটি যেন নতুন করে ওলটপালট করে লিখে দিয়েছে। এখন চিন্তা করতে হচ্ছে যে এই ছোট আকারের ড্রোন, কম খরচের ড্রোন, মাত্র 20 থেকে 30 হাজার ডলার এক একটি ড্রোনের তৈরি করার খরচ, যেখানে এক একটি ক্রুজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল তৈরির খরচ $2.5 থেকে $3 মিলিয়ন। সেই $3 মিলিয়ন কাজ $30,000 দিয়ে নিখুঁতভাবে যেইভাবে করার যে প্রযুক্তি ইউক্রেন আয়ত্ত করেছে, সেটি যুদ্ধক্ষেত্রের পুরোপুরিভাবে সমীকরণ পাল্টে দিচ্ছে। আর এর ফলাফলও কিন্তু তারা পাচ্ছে। দেখুন, জার্মানির মতো দেশ এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কোম্পানির পাশাপাশি ইউক্রেনের কাছ থেকে ক্রুজ মিসাইল এবং ড্রোন প্রযুক্তি ক্রয় করতে চাচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্র দীর্ঘকালীনভাবে ইউক্রেনের এই ড্রোন উৎপাদন হাব থেকে ড্রোন তারা ক্রয় করতে চাচ্ছে এবং পরিমাণটাও কিন্তু বিশাল। দেখুন, ইউক্রেন যখন রাশিয়ার কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপো এবং অন্যান্য অভ্যন্তরে তেলের যে উৎপাদন রয়েছে সেখানে হামলা করেছে, এর পাল্টা হামলা করেছে রাশিয়া অন্তত পক্ষে একটি ইস্কান্দার মিসাইল এবং প্রায় 87টি অন্যান্য ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন ধরনের যে জ্বালানি কেন্দ্র এবং স্থাপনা রয়েছে তাতে আক্রমণ করেছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে তারা কিছু ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। এবং কৃষ্ণ সাগরে ইউক্রেনগামী যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলোতেও আক্রমণের ঘটনা ঘটেছে। ইউক্রেনের বন্দরের দিকে অগ্রসর হওয়া পানামার পতাকাবাহী ও তুর্কি মালিকানাধীন একটি শুকনো মালবাহী জাহাজে রুশ ড্রোনের আঘাতের ঘটনা ঘটেছে। এই হামলায় 58 বছর বয়সী একজন মিশরীয় ক্রু নিহত হয়েছেন এমনটা শোনা যাচ্ছে, বাকিদের উদ্ধার করা হয়েছে এমনটা জানা যাচ্ছে। এছাড়াও এই জাহাজটি ছাড়াও একই রাতে পালাউ এবং বেলিজের পতাকাবাহী আরও 2টি বাণিজ্যিক জাহাজে রাশিয়ান ড্রোন আঘাতের খবর পাওয়া গেছে, তবে সেগুলোতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্তর অবস্থায় জাহাজ দুটি তাদের যে পথ রয়েছে সেই দিকে এগিয়ে গেছে। দেখুন, সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইউক্রেনের যুদ্ধ যতটা লং টার্ম হবে, যত সময় ক্ষেপণ করবে রাশিয়া, ইউক্রেন ততটাই নতুন নতুন প্রযুক্তি আয়ত্ত করবে এবং ততটাই নিজেদের সামরিক উৎপাদন বৃদ্ধি করবে। কারণ এই ক্ষেত্রে লজিস্টিক সাপোর্টের বিভিন্ন যে যন্ত্রাংশ সেটা পাওয়ার ক্ষেত্রে তাদের কোনো প্রতিবন্ধকতা নেই। একে তো তারা পুরো ইউরোপ এবং আমেরিকা থেকে এই ধরনের যন্ত্রাংশগুলো পাবে, দ্বিতীয়ত তারা তুরস্কের মতো দেশের কাছ থেকেও লজিস্টিকভাবে ভালো সাপোর্ট পাচ্ছে। সুতরাং রাশিয়া যত ইউক্রেনের যুদ্ধে সময় ক্ষেপণ করবে তার জন্য ততটাই সামরিকভাবে টেকনিক্যাল চ্যালেঞ্জ হয়ে যেতে পারে এই যুদ্ধক্ষেত্র। সামরিক বিশেষজ্ঞরা এমনটাই বলছেন। দেখার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থিতিতে আজ রাতে বা আগামী এক সপ্তাহের মধ্যে সামরিক কি বড় পদক্ষেপ নেওয়া হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।